ঢোলাটের খবরে আরো একবার আপনাদের মনে করিয়ে দেব, যেখানে পুলিশি হেফাজতে মারধরের অভিযোগ, তারপরে নার্সিংহোমে মৃত্যু, আর সেই মৃত্যুর পরে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়। সেই যুবকের মৃত্যুতে দ্বিতীয় ময়নাতদন্ত, এবার দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার এবং আগামীকালের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ। কিন্তু কেন দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা জানবো। অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রথম ময়নাতদন্তের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। প্রথম ময়নাতদন্তে পরিবারের কাউকে জানানো হয়নি। দ্বিতীয় হচ্ছে কোনো ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতিতে এই ময়নাতদন্ত হয়েছে, যেখানে কাস্টডির মধ্যে টর্চার করা হয়েছে, অর্থাৎ হেফাজতের মধ্যে অত্যাচার করা হয়েছে, এই অভিযোগ রয়েছে। সেই অভিযোগে কেন এই ধরনের ময়নাতদন্তের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের উপস্থিতি রাখা হলো না, এই প্রশ্ন তুলেন কোর্ট বিচারপতি এবং সেই দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং এই ময়নাতদন্ত কালকের মধ্যেই করতে হবে এবং এক্ষেত্রে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে, পরিবারের একজনের উপস্থিতিতে এই ময়নাতদন্ত হবে এবং জাতীয় মানবাধিকার কমিশনের সুপারিশ অনুযায়ী কাস্টোডিয়াল ডেথের ক্ষেত্রে যে ময়নাতদন্ত হয় সেই ময়নাতদন্তের ক্ষেত্রে হবে এবং সেখানে 3 জন চিকিৎসকের যে মেডিকেল বোর্ড আছে, বোর্ডের নেতৃত্বে এই পুরো ময়নাতদন্ত ভিডিওগ্রাফ করতে হবে। 22 জুলাই মামলা পরবর্তীর সঙ্গে সেখানেই রিপোর্ট পেশ করতে হবে। এই ময়নাতদন্তের সময় যে বিচারা নমুনা আসবে সেই বিচারা নমুনা সিএফএস অর্থাৎ সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি হায়দ্রাবাদে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। বেশ, লয়ার বলল যে আরেকবার ময়নাতদন্ত হবে, হ্যাঁ, লাশ ফের তোলা হবে, আরেকবার রিপোর্ট করা হবে। ঠিক আছে, আমাদের চিরবিশ্বাস যে কোর্টের জজের ওপরে আমাদের পুরো বিশ্বাস, উনি আশা করি আমাদের সঠিক তথ্যটা বার করে দেবে। এতে আমরা অনেক খুশি যে পুলিশ ভাইবোকে মেরেছে, সেই পুলিশ দিয়ে আর কাজ হয়। আমরা চাই পাল্টে যাক, এটা অন্য পুলিশ অফিসারের হাত থেকে হোক, এটা সঠিক বিচারটা আমরা পেতে চাই। দীর্ঘ বিশ্বাস যে আমরা সঠিক বিচারটা পাবো। কালকে দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে আপনি থাকবেন। কি মনে হয় কি করা হয়েছে আপনার ছেলে? আমার ছেলের বয়স 22, অর্থাৎ তার কোনো রোগই নেই, সে মরে গেল, তাহলে তাকে তো পিটিয়ে মারা হয়েছে। 3 তারিখ মাঝরাতে আপনার ছেলে আর দুজনকে একসাথে ধরে নিয়ে গেছিল পুলিশ? হ্যাঁ, 3 তারিখে বর্দাররা আমাদের 50,000 টাকা নিয়ে গিয়েছিল, যে বলছে এইটা তোমরা খরচ করো, দরকার পড়লে কিডনি যদি খারাপ হয় আমরা কিডনি দিয়ে দেবো। ওই টাকাটা আমাদের হাতে দেয়, আমাদের হাতে দেয়নি, ও আমাদের গ্রামের পার্টির একটা ছেলের হাতে দিয়েছে। বকটুইয়ে চার্জ গঠন, ঘটনার প্রায় 2.5 বছর পর এবার বকটুইয়ে চার্জ গঠন। রামপুরহাট আদালতের আনারুল হোসেন সহ 23 জনের বিরুদ্ধে চার্জ গঠন। অক্ষয় দিবা রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কোন কোন ধারায় এই চার্জ গঠন করা হলো? দেখো, তোমাকে জানিয়ে রাখি, আজ রামপুরহাট মহকুমা আদালতের জেলা অতিরিক্ত দায়রা বিচারকের এজলাসে এই চার্জ গঠন করা হয় এবং প্রায় 2.5 বছর পর আনারুল হোসেন সহ যে 23 জন, এই 23 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে এবং এই মামলার আগামী 12 ও 13 আগস্ট সাক্ষ্য গ্রহণ ও তথ্য প্রমাণ পেশের দিন ধার্য করেছে আদালত এবং এদিন উপস্থিত ছিলেন সিবিআই এর আইনজীবীরা এবং আসামি পক্ষের আইনজীবীরাও উপস্থিত ছিলেন এবং এই যে মামলা, সেই মামলার 12 এবং 13 আগস্ট সাক্ষী গ্রহণ হবে, তেমনটা আদালত সূত্রে আমরা জানতে পারছি। বেশ অক্ষয়। সেকশন 120B, 109 এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট, মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার, ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া, এটা নানা রকম। কতজন ছিলেন আজকে আসামি? আজকে 23 জন আসামি প্রেজেন্ট। চার্জ গঠন কি সম্পূর্ণ হয়েছে? সম্পূর্ণ হয়েছে। এবার সাক্ষর জন্য ডেট হয়েছে 12 আর 13 আগস্ট। এবার কল্যাণীর দিকে নজর রাখবো, কারণ নেতার দাদাগিরি, আর সেই নেতার দাদাগিরিতে বন্ধ দোকানে তালা লাগালেন তৃণমূল নেতা। যে ছবি আপনারা দেখছেন কল্যাণীর 18 নম্বর ওয়ার্ডের ঘটনা, যেখানে নেতার দাদাগিরিতে বন্ধ দোকানে তালা লাগালেন তৃণমূল নেতা তালা লাগালেন। ঘটনা 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। কি কারণে দোকানে তালা লাগালেন তৃণমূল নেতা, কার দোকানে তালা লাগালেন জানবো। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, দেখো, কল্যাণী পৌরসভার 18 নম্বর ওয়ার্ড রক্তনা এলাকার ঘটনা। এখানে যেটা অভিযোগ উঠছে, স্থানীয় 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি দুলাল কৃষ্ণ মজুমদারের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ। স্থানীয় এক দোকানদার, তিনি তার দোকানের পেছনে একটি ছোট নির্মাণ করছিলেন, কিন্তু গতকাল তিনি দোকানে এসে সেখানে অবৈধ নির্মাণ করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে তিনি কোনো কথা না শুনে বাস বিতরণ শুরু করে দোকানের বন্ধ করে দোকানে তালা ঝুলিয়ে দেন এবং গতকাল থেকে আজও পর্যন্ত দোকান খোলা যায়নি। এবং আমরা যখন তার সাথে কথা বলার চেষ্টা করি, তার তিনি কাজটা স্বীকার করে নিয়েছেন, তিনি দোকান বন্ধ করে দিচ্ছেন, তালা মেরে দিচ্ছেন এবং তার যেটা দাবি অবৈধ নির্মাণ করা হচ্ছিল, কিন্তু
প্রশ্ন এখানে উঠছে, তিনি কোনো সরকারি আধিকারিক বা পৌরসভার বা কোনো মহানগর দপ্তরের লোক নন, তারপরে তার এই দাদাগিরির ফলে কিন্তু একেবারে গতকাল থেকে আসলে দোকান বন্ধ রয়েছে। ইতিমধ্যে দোকান মালিক কিন্তু তারা কল্যাণ থানা অভিযোগ জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলরকে জানিয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু দোকান খোলা হয়নি, মানে পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এবং ওয়ার্ড কাউন্সিলর যেটা দাবি, তিনি বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন, পৌরসভাকে জানিয়েছেন, যদি কোনো নির্মাণ ভাঙতে হয় বা কোনো কিছু ব্যবস্থা নেই সেক্ষেত্রে পৌরসভা নেবে। সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনিও কিন্তু কাছে সমর্থন করেন, এই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে। বিজেপি কিন্তু এই বিষয়ে কিন্তু কটাক্ষ করেছে। বেশ, আমার বাবার নামে। তালাটা কে মেরেছে? এই এখানে পার্টি করে, তার নাম দুলাল কৃষ্ণ মজুমদার। মারলো, বলছে যে আমরা নাকি আমাদের দোকানে টয়লেট করছি, টয়লেটের কনস্ট্রাকশন করছি, আমরা নাকি অবৈধ কনস্ট্রাকশন করছি। সেই জন্য প্রথমে বন্ধ করতে বলা হয়, তো তারপরে আমার বাবা দোকানটা বন্ধ করে চলে যাওয়ার জন্য চেষ্টা করে এবং সে কি করে, ওই আমার এই শাটারের ওপরে তালা দিয়ে চলে যায়। একটা বয়স্ক মানুষ, তাকে জ্বালাচ্ছে, তাকে দোকানদারি করতে দিচ্ছে না, সব রকমভাবে কি এত জ্বালা তাদের, আমি তো বুঝতে পারছি না। আপনি কি তালা মারতে পারেন বলেন তো? আপনি তালা মারতে পারেন কার দোকানে? অবৈধ কাজ হচ্ছে ওখানে। আমি তালাটা এই কারণে মেরেছি যে ও আসুক, ও আসবে না, ও রব নিচ্ছিল ব্যবসায়ী সমিতিতে, ওকে ওর অত্যাচারে ওর ওই চাল চলনের জন্য ওকে খারিজ করে দিয়েছে। এবার কোচবিহারের দিকে নজর রাখবো, কারণ কোচবিহারে ব্যবসায়ীকে গলায় অস্ত্রের কোপ, ফুটপাতে দোকান বসানো নিয়ে ঝামেলা, সেই ঝামেলায় কোচবিহারের ব্যবসায়ীকে অস্ত্রের কোপানোর অভিযোগে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে। ঠিক কি থেকে ঘটনার সূত্রপাত জানবো, শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, দেখো, কোচবিহার শহরের ধর্মতলা এলাকায় এই ঘটনা ঘটেছে। ধর্মতলা এলাকার বালিগঞ্জের ব্যবসায়ী সুশান্ত দে তার দোকানের সামনে দীর্ঘদিন ধরেই একটি ছোট পানের দোকান করতেন আরো এক ব্যবসায়ী। তার সম্পর্কে কোচবিহার শহর থেকে ফুটপাত উচ্ছেদ করা হয়, পাশাপাশি ওই এলাকায় ড্রেন পরিষ্কার করে সেখানে কিছু নোংরা আবর্জনা রাখা হয়েছিল। সেই নোংরা আবর্জনা সরিয়ে আজ যখন পান বিক্রেতা দোকান করছিলেন, সেই সময় বালিগঞ্জের ব্যবসায়ী তাকে বাধা দেয়, যে বলে ফুটপাতের মধ্যে নতুন করে কেন আবার বসা হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই বচসা শুরু হয়। এরপরই হঠাৎ করে এক ধারালো অস্ত্র মানে ওই বালিগঞ্জের ব্যবসায়ীর গলায়, গুরুতর জখম অবস্থা। এরপর ওই ব্যবসায়ীকে কোচবিহার এমজিএম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। বেশ, পানালা কিনেছি, কাছে নিজে পানের দোকান দেয়, শুধু আমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করতে তুই কিনা আবার পানের দোকান বন্ধ আছে, শুধু এইটুকু জিজ্ঞাসা করতে ব্যাগের থেকে ওর চুরিটা নিয়ে আমার স্বামীর গলার মধ্যে কোপ। এর আগেও ওই একই কাজ করছিল, তখন আমরা সবাই মিলে থামাই আমি তখন পারেনি। আজকে ওর অনেক দিন থেকে এইটা ছিল টার্গেট। আগেও সেম ওই পানের দোকানের নোংরা সেগুলো ফেলতো জন্য বলতো জন্য আমার দোকানের সামনে ফেলতো বলে ওর ওইটাই রাখছিল, কেন ওকে বলা হয়। দাদা বলছে সুপারি ফালাস না, ড্রেনের তুলছে, পৌরসভার লোক তো নিয়ে যাবে, দুদিন পরে করেছি দোকান, দুদিন পরে করলেই তো হয়ে যায় ঝামেলা। আমি দোকান করবো, ড্রেনে ওগুলো ফেলাবো, কিছু করতে পারবি না, আমার জিনিস আমি করবো, দাদা তো এটা করি। পরে যা শুনলাম যে ওই ছেলেটা আর কি নোংরাগুলো নিয়ে আর কি ওর দোকানের দিকে দিচ্ছিল। স্বাভাবিকভাবে দোকানে যারা এরা স্টাফ ছিল যে কেন এটা করছিস, তারপরে স্টাফদেরও বলে একবার দুবার বলেন থেকে স্টাফদের উপরেও তারা করলো। তার ওয়াইফও দোকানে ছিল, তার গায়েও বলে নোংরা টোংরা দিয়ে মনে করেন ঢিলাঢিলি শুরু করলো। বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা সিকিম লাইফলাইন। 10 নম্বর জাতীয় সড়কে একের পর এক ধস। কালিম্পংয়ের ছবিটা আপনাদের দেখাবো, 10 নম্বর জাতীয় সড়কের ছবি দেখাবো, যেখানে ধস নেমেছে কালিম্পংয়ের বিরিকদারার কাছে 21 মাইলে ধস। সিকিম সীমানার মেল্লিতে নতুন করে ধস। একাধিক জায়গায় জাতীয় সড়কে তিস্তার জলের তলায় কালিম্পং দার্জিলিং এর রাস্তাও। জল পুরোপুরি নামেনি, ঝুঁকির গাড়ি চলাচল কালিম্পং দার্জিলিং ভায়া তিস্তা বাজার পেশক রুটে। আকাশের মুখ ভার, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস সিকিম কালিম্পংয়ে। আমরা শিলিগুড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু এই যে এরকম বৃষ্টিতে এখন কি করে যাব, সব দিক দিয়ে তো রাস্তা বন্ধ। ওইদিকে কালিম্পংয়ের ওইদিকে লাভা রাস্তা ডিএম বন্ধ করছে, তো আমরা এখানে ফেসে আছি। এখন কতক্ষণে রাস্তা খুলে তারপরে আমরা যাব।
যে ছবি আপনারা দেখছেন, মুষলধারায় বৃষ্টিতে ভয়াবহ নাংডালা নদী। ভুটানে বৃষ্টির জেরে জল বাড়ছে নদীতে। বীরপাড়াতে নাংডালা নদীর ডাইভারশনের উপর দিয়ে বইছে জল। যে ছবি আপনারা দেখছেন, আলিপুরদুয়ারের বীরপাড়া ও জয়বীর পাড়ায় ভোগান্তিতে বাসিন্দারা। নাকি